একটা বিয়ে, দুজন মানুষ, আর মাঝখানে ছিল ভুল বোঝাবুঝির এক অদৃশ্য দেয়াল। যাকে কোনোদিন চোখে দেখেনি তাকেই বিয়ে করতে হয়েছিল জোর। আর কিছুদিন পরেই দিয়েছিল ডিভোর্স, কারণ সে ভেবেছিল তার স্ত্রী একজন সাদাসিধে গ্রামের মেয়ে। কিন্তু সত্যিটা ছিল একেবারেই অন্যরকম। সেই মেয়ে জিয়ং ছিল একজন যোগ্য আত্মমর্যাদাপূর্ণ ডাক্তার। আর আজ 2 বছর পর তারা আবারও মুখোমুখি। জিয়ং তাকে চিনতে পারলেও জো বুঝতেও পারে না তার জীবনের সেই ফেলনা মেয়েটাই তার সামনে দাঁড়িয়ে। শুরু হয় এক অদ্ভুত সম্পর্ক, ঘৃণা আর আকর্ষণের টানাপোড়েন, হিংসা আর অপমানের পালা। জো ধীরে ধীরে প্রেমে পড়তে থাকে। কিন্তু জিয়ং, সে কি আবার কাউকে জায়গা দিতে পারবে তার সে হৃদয়ে? চলুন দেখে নিই কিভাবে এক ভুল সিদ্ধান্ত বদলে দিয়েছে দুই জীবনের গতিপথ। গল্পের শুরুতে জিয়ংকে দেখতে পাই, সে খুবই বিষণ্ণ মনে তার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বের হচ্ছে। তার বিয়ের এবং ডিভোর্সের 2 বছর হয়েছে। এ পর্যন্ত তার স্বামী তাকে কখনো চোখের দেখাও দেখেনি। এসব ভেবে জিয়ং সব সময় মন খারাপ করে থাকত। ঠিক তখন একজন লোক এসে জিয়ংকে একটা ক্রেডিট কার্ড দিয়ে বলে, আপনার জন্য দাদা এই কার্ডটা পাঠিয়েছে। এই কার্ডটা ঝাও পরিবার থেকে ক্ষতিপূরণ হিসেবেই দেয়া হয়েছে। আপনার যত টাকা প্রয়োজন এখান থেকে তুলে নেবেন। অর্থাৎ জিয়ং এর হাজবেন্ডের পরিবার জোড়া তাকে ডিভোর্স দেওয়ার এই টাকা পাঠিয়েছে। তো দেখা যায় জিয়ং এর আত্মসম্মানবোধ এতটাই বেশি যে সেই কার্ডটা একসেপ্ট না করে ফিরিয়ে দেয়। এরপর জিয়ংকে এখান থেকে নেওয়ার জন্য তার 2 ভাই আসে। তারা জিয়ং এর আপন ভাই না, মূলত অনেক আগে জিয়ং এর দাদা ওনাদের দত্তক নিয়েছিল। তবে জিয়ংরা আপন ভাই বোনের মতোই থাকে। সেই সাথে তাদের কথাবার্তা থেকে জানা যায় জিয়ং যেন তেন সাধারণ মেয়ে না, একজন নিউরোসার্জন। অর্থাৎ খুব সূক্ষ্মভাবে অল্প সময়ের ভেতর ব্রেনের অপারেশন করতে পারে সে। তবে জিয়ং নিজেকে সবসময় আড়ালে রাখতেই পছন্দ করে। সে তার পেশা এবং নিজেকে নিয়ে কখনোই খুব বেশি শো অফ করে না। এরপর দেখা যায় জোকে। জোর অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, আপনার স্ত্রী আপনাদের দেওয়া ক্ষতিপূরণ ফিরিয়ে দিয়েছে। সেই সাথে আরো বলে, আপনি যে ডক্টরকে বহুদিন ধরে খুঁজছেন, খবর পেয়েছি সে এই শহরে এসেছে। একথা শুনে জো খুশি হয়ে যায়, বলে, ডক্টর জিয়ং এর সঙ্গে আমার ইমিডিয়েটলি দেখা করার ব্যবস্থা করো। জিয়ং হসপিটালে সাদামাটা ভাবেই জয়েন করে, তেমন কোনো আনুষ্ঠানিকতার কোনো আয়োজন করে না। তবে সে হসপিটালে জয়েন করার সাথে সাথেই একটা গুরুতর পেশেন্ট সেখানে ভর্তি হয়। পেশেন্ট অ্যাক্সিডেন্ট করার কারণে মাথায় প্রচুর আঘাত পেয়েছে। পেশেন্টকে দেখার পর জিয়ং বলে দ্রুত অপারেশন করতে হবে। কিন্তু পেশেন্টের ওয়াইফ কোনো মতেই অপারেশন করতে রাজি হয় না। মূলত তারা জানতো না ডক্টর জিয়ং নিউরোলজিস্ট স্পেশালিস্ট, যার কারণে পেশেন্টের ওয়াইফ জিয়ংকে ধাক্কা মেরে ফেলে দেয়। আর ঠিক তখনই পেছন থেকে জো এসে জিয়ংকে ধরে ফেলে এবং জো পেশেন্টের ওয়াইফকে বলে, এই রোগের গ্যারান্টি আমি নিচ্ছি, উনি অপারেশন করবে, রোগীর যদি কিছু হয় তাহলে আমি বুঝে দেব। এভাবে সে ডক্টর জিয়ং এর পাশে দাঁড়ায়। কিছুক্ষণ পর অপারেশন শেষ হলে ডক্টর জিয়ং সবাইকে জানায় পেশেন্ট এখন বিপদমুক্ত। এতে করে সবাই বেশ খুশি হয়। ততক্ষণ পর্যন্ত ডক্টর জিয়ং এর সঙ্গে কথা বলার জন্য জো বাইরে তার জন্য ওয়েট করছিল। ডক্টর জিয়ংকে দেখার পর জো তার সঙ্গে ডিনার করার অফার দেয়, কিন্তু ডক্টর জিয়ং ব্যস্ততা দেখিয়ে না করে দেয়। তখন জো একটা পেশেন্টের ফাইল দেখায়। মূলত জিয়ংকে এতদিন খুঁজছিল তার বন্ধুর বোনের ব্রেনের ট্রিটমেন্ট করানোর জন্য। জিয়ং পেশেন্টের ফাইল দেখে ভাবতে থাকে, তাহলে এই মেয়েটার জন্যই এতদিন আপনি আমার সঙ্গে দেখা করেননি। মূলত জিয়ং জোকে চিনতে পারলেও জো জিয়ংকে চিনতে পারেনি, কারণ সে তার এক্স ওয়াইফকে কখনো দেখেওনি, এমনকি তার নামটা পর্যন্ত জানে না। জো অনেক খোঁজখবর নিয়ে জেনেছে জিয়ং খুব ভালো নিউরোলজিস্ট, খুব কঠিন রোগ সে সারিয়ে তুলতে পারে, যার কারণে সে এত বছর ধরে জিয়ংকে খোঁজার চেষ্টা করছে। তাছাড়া জো এটাও বলে, আমার বন্ধু মারা গেছে, ওর একমাত্র বোনকে বাঁচানোর দায়িত্ব আমার, আপনি ওর ট্রিটমেন্ট করুন, যত টাকা প্রয়োজন আমি দেব। তখন জিয়ং জানায়, আমি একজন ডক্টর হিসেবে ওনার চিকিৎসা করব, তাতে কোনো কিছুই দিতে হবে না, তবে হসপিটালের উন্নয়নের জন্য আপনি কিছু ডোনেশন করে দেবেন। সেটাতে জো রাজি হয়ে যায়। সেই সাথে জিয়ং আরও কন্ডিশন দেয় যে সে যে হসপিটালে আছে জোর পেশেন্টকে এখানেই আনতে হবে, সে কখনোই অন্য হসপিটালে যেতে পারবে না। মূলত মিস্টার জোদেরও একটা হসপিটাল আছে। তো যাই হোক, জিয়ং খুবই মিশুক হওয়ায় হসপিটালে জয়েন করার জন্য নার্সদেরকে সে বাইরে ডিনার করাতে চায়। এদিকে দেখা যায় জো তার বন্ধুর বোন ইউকে হসপিটালে ভর্তি করে এবং জিয়ংকে খবর দিলে জিয়ং ইউকে তার কেবিনে দেখতে আসে। ইউ জিয়ংকে দেখে বলে, তোমাকে দেখে বোঝার উপায় নেই যে তুমি একজন স্পেশালিস্ট, তোমার বয়স দেখে খুবই অল্প মনে হচ্ছে। তখন জিয়ং উত্তর দেয়, মানুষের বয়সের সাথে তার যোগ্যতার কোনো সম্পর্ক নেই। ইউ এই অপারেশনটা করাতে খুবই ভয় পাচ্ছিল, কিন্তু জিয়ং তাকে সাহস দেয়। এরপরেই শুরু হয় ইউ এর অপারেশন। অপারেশন শেষ করে জিয়ং বাইরে এসে জোকে জানায় অপারেশন সাকসেসফুল, কিছুক্ষণ পর ইউকে বেডে দেয়া হবে। অপারেশন সাকসেসফুল হয়েছে শুনে জো খুশিতে জিয়ংকে নিয়ে ডিনার করতে চায়, কিন্তু জিয়ং আবারও তাকে না করে দেয় এবং সাবধান করে দেয় যে তোমার সাথে এটাই আমার শেষ দেখা। মূলত জিয়ং জোকে তার চোখের সামনে সহ্য করতে পারছে না, তার ভেতর এক প্রকার ক্ষোভ ঘৃণা কাজ করছে, যার কারণে
সে লোকটা না চিনে জেনে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর আজ সে তাকে বারবার দেখে বাইরে ডিনার করার অফার দিচ্ছে। এদিকে জো বুঝতে পারে না ডক্টর জিওং তার সাথে এমন কেন করছে। তবে প্রথম দেখায় জোর জিওংকে বেশ ভালো লাগে। তার আত্মসম্মান বোধ দেখে সে মুগ্ধ হয়। এই বিষয়টা নিয়ে জো এতটাই চিন্তিত হয়ে পড়ে যে সে তার অ্যাসিস্ট্যান্টকেও ডক্টর জিওং এর ব্যাপারে খোঁজ খবর নিতে বলে। উনি আমার সঙ্গে এমন ধরনের আচরণ কেন করছে এই ধরনের প্রশ্ন করতে থাকে। ইউকে বেডে দেওয়া হলে জিওং তাকে দেখতে আসে এবং জিজ্ঞেস করে, তোমার এখন কেমন লাগছে? ইউ বলে, আসলে তুমি খুব চমৎকার একজন ডাক্তার। আমার অপারেশনটা এত ভালোভাবে করেছো, তোমাকে অনেক ধন্যবাদ। জিওং বলে, এত ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমি তো শুধুমাত্র আমার কাজ করেছি। তাছাড়া তোমার এই অপারেশনের জন্য জো আমাদের হসপিটালে অনেক টাকা ডোনেশন করেছে। তুমি খুব অল্প সময়ের ভেতর সুস্থ হয়ে যাবে, এরপর তুমি বাড়িতে যেতে পারবে। জিওং কেবিন থেকে বের হতে গেলে ইউ জিজ্ঞেস করে, আচ্ছা তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? এই কথা শুনে জিওং উত্তরে বলে, তোমার ভয় পাওয়ার দরকার নেই, আমি জোর উপর মোটেও আগ্রহী না। আমার বয়ফ্রেন্ড সম্পর্কে তোমার জানার প্রয়োজন নেই। ঠিক তখনই জো কেবিনে এসে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি আমার উপর এত বিরক্ত কেন? সেই সাথে কথায় কথায় ইউ জিওংকে জানায় জো একটা গ্রাম্য মেয়েকে বিয়ে করেছিল, তার দাদা চাপে পড়ে। তবে মেয়েটা ভালো না হয় জো তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। আসলে মেয়েটা জোর যোগ্যই না। এ কথা শুনে জিওং আরও রেগে যায়, কারণ ওই মেয়েটা তো আসলে সে নিজেই, সে এমন কোনো কিছুই করেনি যার কারণে তাকে ডিভোর্স দিতে হবে। তখন জিওং জোকে জিজ্ঞেস করে, আপনারও তাই মনে হয়? জো তখন মাথা নিচু করে বলে, আমারও মনে হয় ওই মেয়েটা আমার যোগ্য না। এ কথা শুনে জিওং বলে, আসলেই আপনার স্ত্রীর জন্য আমার খারাপ লাগছে। এটা বলে সে সেখান থেকে বের হয়ে যায়। এমন কথা বলায় জোর একটু খারাপ লাগে, তাই সে বাইরে বেরিয়ে জিওং এর হাত ধরে বলে, কেন আপনি আমার সঙ্গে এমন করছেন? আমি বিবাহিত তাই। তখন জোকে পরিস্থিতি বুঝিয়ে দিয়ে জিওং বলে, এটা হসপিটাল, তাছাড়া আপনাকে জানার আমার কোনো আগ্রহ নেই। এত কিছু বলার পরেও জো জিওং এর সঙ্গে কথা বলতে চায়। তখন জিওং এক প্রকার জোকে অপমান করে বলে, আপনার হয়তো মাথায় সমস্যা আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে জিওং বাসায় ফিরে দেখে তার বান্ধবী তিয়ান তার সঙ্গে দেখা করতে এসেছে। তিয়ানকে দেখে জিওং অনেক অবাক হয়, কারণ তিয়ানের আজকে বিদেশে যাওয়ার কথা ছিল। তিয়ান জানায়, আমি বিদেশে না গিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তাছাড়া তুমি আমাকে বলনি কেন তোমার ডিভোর্স হয়েছে। দুজন একসঙ্গে বাইরে খাবার খাওয়ার জন্য বের হয়। তিয়ান বলে, তোকে যখন ওরা ক্ষতিপূরণ দিতে চাচ্ছিল তুই কেন নিলি না? তোর জীবনের 2 বছরে কি কোনো দাম নেই? জিওং বলে, আমি কারো কাছে ঋণী থাকতে চাই না, তাছাড়া ওই টাকা দিয়ে আমি কি করব? তখন সেখানে জো আসলে জিওং একটু ভয় পেয়ে যায়, কারণ তার বান্ধবী কোনো কিছু না বুঝে জোর সামনে সত্যি কথা বলে না দেয় এজন্য। তো দেখা যায় তাদের সঙ্গে হাই হ্যালো করে জো এখান থেকে চলে গেলে তিয়ান ঠাট্টা করে বলে, তোদের ডিভোর্স হয়ে গেছে, তবুও কেন তুই জেনে বুঝে এক অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছিস? জিওং বলে, আমার ভাগ্য খারাপ যে আমি এখানে এসে দেখতে পাই এই অ্যাপার্টমেন্টে উনিও থাকেন। আমি আগে থেকে জানতাম না যে উনি অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে আমি অ্যাপার্টমেন্টে থাকার জন্য ভাড়া নিতাম না। তিয়ান তখন আরো মজা করে বলে, আচ্ছা উনি যদি জানতে পারে তুই ওর এক্স ওয়াইফ তাহলে কেমন হবে? সত্যিটা জানার পর কি রিয়াকশন হবে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। তখন জিওং তিয়ানকে থামিয়ে দিয়ে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন হসপিটালে আসলে জিওং এর কাছে তিয়ানের কল আসে। তিয়ান জিওংকে কান্না করে বলে, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, জো আমাদের কোম্পানির কাজ করা বন্ধ করে দিচ্ছে। এখন আমাদের এত বড় একটা কোম্পানি কিভাবে চলবে? এভাবে মাঝপথে তারা তাদের কাজ বন্ধ করলে আমাদের অনেক লস হবে, আমরা পথে বসবো। তিয়ানের কান্নাকাটি শুনে জিওং বলে, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এরপর তারা দুজন মিলে জোর সঙ্গে দেখা করতে তার অফিসে আসে, কিন্তু দারোয়ান কোনো মতে তাদের ভেতরে যেতে দেয় না। তবে তারা দারোয়ানকে ফাঁকি দিয়ে অনেকবার চেষ্টা করে ভেতরে যাওয়ার, লাস্ট পর্যন্ত পেরে ওঠে না, কারণ হঠাৎ করে যে কেউ জোর সঙ্গে দেখা করতে পারে না। উপরে জোকে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে, নিচে জিওং আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছে। তখন জো অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা করেছো? অ্যাসিস্ট্যান্ট বলে, গত 5 বছরে আপনার যাবতীয় ভ্রমণ রেকর্ড চেক করে দেখেছি, ডক্টর জিওং এর সঙ্গে আপনার কখনোই দেখা হয়নি। এরপর সে নিচে এসে জিওংদের বলে, আপনার সঙ্গে স্যার দেখা করতে পারবে না। এক পর্যায়ে জিওংদের আর কোনো কিছুই করার থাকে না, তারা জোর সঙ্গে দেখা না করেই সেখান থেকে ফিরে আসে। তবে কোনো উপায় না পেয়ে জিওং জোর দাদাকে কল করে আর তার সঙ্গে দেখা করতে চায়। জিওং দেখা করতে চাইলে জোর দাদা অনেক খুশি হয়, কারণ জোর দাদা জিওংকে অনেক ভালোবাসে। জিওং এর ডিভোর্স হয়ে গেলেও তার দাদার সাথে তার ভালো সম্পর্ক ছিল। এরপর জো দাদা জোকেও খাবার খাওয়ার জন্য রাতে ডেকে পাঠায়, অর্থাৎ সে প্ল্যান করেছে ডিনারে জোকে জিওং এর সঙ্গে দেখা করাবে। তো যাই হোক, জিওং দাদার সঙ্গে দেখা করতে আসলে দাদা জিওংকে রাগ করে বলে, তোদের ডিভোর্স হয়েছে তাতে কি হয়েছে? আমার সাথে তো সম্পর্ক চিরদিন আগের মতোই থাকবে, তুই সবসময় আমার সাথে দেখা করতে আসবি। জিওং দাদার সাথে দেখা করতে গিয়ে তিয়ানের কথা বলার আগেই কেয়ারটেকার জানায় জো বাড়ি ফিরেছে। এটা জেনে জিওং ভয় পেয়ে যায়, কারণ তার সঙ্গে দেখা হলে জো তো জেনে যাবে যে ডক্টর জিওংই তার এক্স ওয়াইফ। কিছুক্ষণ পর দেখা যায় কেয়ারটেকার এসে জানায় জো কাজের জন্য বাইরে চলে গেছে।
এই যাত্রায় জিয়ং জোর সাথে দেখা করার হাত থেকে বেঁচে যায়। তবে জোর দাদা খুবই রেগে যায়। জো তার সঙ্গে খাবার না খেয়ে তার কাজটাই গুরুত্বপূর্ণ হয়ে গেল। সেই পরিস্থিতিতে জিয়ং দাদাকে শান্ত করে। এদিকে জোকে দেখা যায় সে ইউ এর সঙ্গে দেখা করতে এসেছে। জো তার বন্ধু মরে যাওয়ার পর থেকে তার একমাত্র বোনের সমস্ত দেখাশোনার খরচের দায়িত্ব পালন করছে। বাসায় ফিরে যখন জো জানতে পারে জিয়ং তার দাদার সঙ্গে দেখা করতে এসেছিল, তখন সে জিয়ংকে ভুল বুঝে। মনে করে হয়তো তার দাদাকে ভুলিয়ে ভালিয়ে তিয়ানদের কোম্পানির কথা বলতে এসেছে। এমনকি জোকে তার দাদা অনেক বকাঝোকা করে। এর আগে জো তিয়ানদের কোম্পানি থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর ডিসিশন নেয়। এদিকে জো তিয়ানদের কোম্পানির সাথে এগ্রিমেন্ট ভেঙে দিলে তিয়ান নিজে তার পরিবারের জন্য কিছু করার জন্য একটা শোরুম দিয়েছে। কিছুক্ষণ পর তিয়ানের সঙ্গে জিয়ং দেখা করতে আসলে দেখা যায় এই শোরুমে কেনাকাটা করার জন্য ইউ তার মাকে নিয়ে এসেছে। তবে তারা জিয়ংকে দেখে যাচ্ছে না তাই বলে অপমান করতে শুরু করে। এই কথা শুনে তিয়ান ভীষণ রেগে যায়। সেও চাচ্ছিল ইউ আর তার মাকে বেশি কথা শুনিয়ে দিতে, কিন্তু ওই মুহূর্তে জিয়ং তাকে বাধা দেয়। ইউরা এখান থেকে চলে যাওয়ার পর তিয়ান ইউকে বকা দিয়ে বলে, তোমাকে ওরা অপমান করে গেলেও তুমি কেন আমাকে কথা বলতে দিলে না? ওরা কি আমাদেরকে সস্তা মনে করে? এরপর জিয়ং তার ভাই ওয়ানকে নিয়ে রাতে ডিনারে আসলে সেখানে ইউ আর জো এসে হাজির হয় এবং জিয়ংদেরকে একসাথে দেখে ইউ বলে ওঠে, তোমার সাথে ওই লোকটা কে? তোমার প্রেমিক? এ কথা শুনে জিয়ং অনেক রেগে যায় আর বলে, কারো সম্পর্কে কোনো কিছু না জেনে মন্তব্য করবেন না। তখন পরিস্থিতি সামলানোর জন্য ইউ বলে, আসলে আমি মনে করেছিলাম আমরা বন্ধু, তাই তোমাকে মজা করে বলেছি। এরপর জিয়ং তার ভাইকে বলে, ভাইয়া চলো এখান থেকে, অন্যদেরকে সময় কাটাতে দাও। এই বলে তারা এখান থেকে চলে যায়। এরপর তারা গাড়িতে এসে দুই ভাই বোন আলোচনা করে ইউ এর জন্য হয়তো জো জিয়ংকে না দেখেই ডিভোর্স দিয়েছে। ইউ এর সঙ্গে তার কি সম্পর্ক চলছে। অন্যদিকে জো চিন্তা করে জিয়ং আর ওর ভাই ওয়ান হয়তো আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছে। এমন সময় তার অ্যাসিস্ট্যান্ট আসলে জো তার অ্যাসিস্ট্যান্টকে বেশি কথা শুনিয়ে বলে, ইদানিং তোমার কাজে কোনো মন নেই, তোমাকে যে ইনফরমেশন বের করতে বলেছি সেটা করেছো? তুমি ঠিকঠাকভাবে কোনো কাজ করছো না। দ্রুত আমার এক্স ওয়াইফ সম্পর্কে যাবতীয় তথ্য বের করে দাও, কারণ সে গ্রামের একটা মেয়ে, তাকে খুঁজে বের করা এমন কোনো কঠিন কাজ না। এই সবকিছু জো করছিল কারণ যখন তার জিয়ং এর সাথে দেখা হচ্ছিল কোনো না কোনো কারণে তার এক্স ওয়াইফের কথা বারবার উঠে আসছিল। পরদিন একটা চ্যারিটি প্রোগ্রামে জো আর জিয়ং এসে হাজির হয়। জোর সঙ্গে ইউ এসেছিল, মূলত ইউ কখনো জোকে একা ছাড়তে চায় না। এই জন্য যদি কোনো মেয়ে তাকে ভুলিয়ে ভালিয়ে প্রেমে ফেলে সে ভয়। সে যতই অসুস্থ থাকুক সবসময় জোর সঙ্গে সব জায়গায় যাওয়ার চেষ্টা করে। তবে জো প্রোগ্রামে সবার সঙ্গে ইউ এর পরিচয় করিয়ে দেয় তার বোন হিসেবে। এই প্রোগ্রামে কয়েকটা দামি জিনিস নিলামে তোলা হবে, যারা এই জিনিসগুলো অনেক টাকা দিয়ে কিনে নেবে। ওই টাকাটা সম্পূর্ণই চ্যারিটিতে দান করা হবে। প্রথমে একটা হীরের নেকলেস নিলামে উঠানো হয়। নেকলেসটা দেখা মাত্রই ইউ এর খুবই পছন্দ হয়ে যায়, আর এটা বুঝতে পেরে জো 8 মিলিয়ন দাম বলে। এটা দেখে একজন বলে 10 মিলিয়ন। ওয়ানকে টেক্কা দেওয়ার জন্য জো বলে 20 মিলিয়ন। এভাবে বলতে বলতে 60 মিলিয়ন পর্যন্ত দাম ওঠে এবং শেষমেশ নেকলেসটা জো জিতে নেয়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই জোর অনেক প্রশংসা করে। এরপর সেখানে মিস্টার সুর একটা বিখ্যাত চিত্রকর্ম নিলামে উঠানো হয়। এটা দেখে প্রথমে সবাই মনে করে এই চিত্রটা হয়তো নকল, কারণ এমন বিখ্যাত একজন আর্টিস্টের আর্ট কি করে এখানে আসতে পারে। তখন জানা যায় চিত্রটা এখানে জিয়ং জমা দিয়েছে। তখন সবাই জিয়ংকে বিশ্বাস করতে না চাইলে এই চিত্রটা আসল না নকল তা পরখ করে দেখার জন্য একজনকে এখানে ডেকে পাঠানো হয়। সে অনেকক্ষণ পরখ করে সবাইকে বলে এটা আসল। এরপর সবাই অবাক হয়ে যায় এই আসল চিত্রকর্মটি জিয়ংয়ের কাছে আসলো কিভাবে। তখন জিয়ং বলে সুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক, এমনকি সে সুর কাছ থেকে এই চিত্রকর্মটি আঁকা শিখেছে। সবসময় ইউ জিয়ংকে সবার সামনে অপমান করার জন্য ব্যস্ত হয়ে ওঠে, কিন্তু এবার সে নিজেই চরমভাবে অপমানিত হয়। এক পর্যায়ে দেখা যায় ইউ সেখানে সবার সামনে জিয়ং এর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এর থেকে বোঝা যায় জিয়ং শুধুমাত্র একজন আন্তর্জাতিক খ্যাতিনামা ডাক্তারই না, বরং খুব ভালো ছবি আঁকতে পারে। এই সবকিছু দূর থেকে দেখে জো চিন্তা করতে থাকে এই ডক্টর জিয়ং এর ভেতর অনেক রহস্য লুকিয়ে আছে, আমার তার সত্যিটা সবকিছু বের করতে হবে। তো যাই হোক, অনুষ্ঠান চলাকালীন জিয়ং তার ভাইকে রেখে বাইরে আসে। তখন বাইরে একটা বখাটে ছেলের সঙ্গে তার দেখা হয়। ছেলেটা মদ খেতে খেতে জিয়ংকে দেখে বলে, তোমার মতো সুন্দরীর সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। কিন্তু জিয়ং পরিষ্কার ভাষায় জানিয়ে দেয়, আমি কোনো অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করি না। এই বলে সে চলে যেতে থাকলে ছেলেটা তার সঙ্গে অসভ্যতা করতে চায়। ঠিক তখন ঝান নামের একটা ছেলে এসে বখাটে ছেলেটার কাছ থেকে তাকে বাঁচিয়ে নেয়। তখন দেখা যায় বখাটে ছেলেটার ভয়ে এখান থেকে সে পালিয়ে গেলে এতক্ষণে জিয়ং এর চিৎকার জো বাইরে বেরিয়ে এসেছে আর তাদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে। জোকে দেখে জিয়ং ঝানের সঙ্গে আর হাত মেলায় না, সে এখান থেকে দ্রুত চলে যায়। তবে ঝান বুঝতে পারে জোকে দেখে হয়তো সে এমন করেছে। কিছুক্ষণ পর জিয়ং তার অ্যাপার্টমেন্টে ফিরলে দেখে তার আগে জো ফিরে এসেছে এবং লিফটের কাছে দাঁড়িয়ে আছে।
জিয়ং তাকে দেখে বুঝতে পারে জো ইচ্ছে করে লিফটের কাছে তার জন্য ওয়েট করছে, তাই সে লিফটে না গিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে তার অ্যাপার্টমেন্টে যেতে শুরু করে। তো তখন জো জিয়ং এর পিছন পিছন সিঁড়িতে এসে তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি যে ছেলেটার সঙ্গে আজকে বের হলে সে ছেলেটা মোটেও ভালো না, ও একটা প্লে বয়, ওর সাথে আর কখনোই মিশবে না। এ কথা শুনে জিয়ং অনেক রেগে গিয়ে বলে, তাতে তোমার কি? আমি কার সাথে মিশবো না মিশবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এই বলে জিয়ং চলে যেতে থাকলে হঠাৎ করে তাদের সিঁড়ির লাইটটা অফ হয়ে যায়। এই অন্ধকারে সে দেখতে পায় জো অসুস্থ হয়ে পড়েছে। মূলত জো অন্ধকারকে ভীষণ ভয় পেত, অন্ধকার হলে তার প্যানিক অ্যাটাক হয়। জোকে এই অবস্থায় দেখে জিয়ং কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে জো জিয়ংকে ভয়ে জড়িয়ে ধরে। জিয়ং দ্রুত ফোন বের করে কল করতে চায়, কিন্তু দেখে চার্জ শেষ। তাই সে জোকে বলে, আপনার ফোন দিন, কাউকে কল করি। কিন্তু জোর ফোনেও সেম, চার্জ নেই। তখন জিয়ং জোকে জোরে জোরে শ্বাস নিতে বলে, যাতে তার ভেতর থেকে প্যানিকটা কমে যায়। কিছুক্ষণ পর জোকে ভয় পেতে দেখে এক পর্যায়ে জিয়ং অনেক জোরে হেসে দেয়। এভাবে কিছুক্ষণ পর তাদের এখানে ইলেকট্রিসিটি আসলে তখন জোর অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকে সিঁড়িতে এভাবে দেখে নেয় এবং সে তাদের সামনে বলে উঠছে, আমি হয়তো ভুল টাইমে চলে এসেছি। এই বলে সে এখান থেকে চলে গেলে তারপর যে যার রুমে চলে যায়। এদিকে দেখা যায় রাতে জো জিয়ং এর জন্য খাবার অর্ডার করে তার অ্যাসিস্ট্যান্টের কাছে পাঠিয়ে দেয়। পরদিন জিয়ং হসপিটালে আসলে তার সঙ্গে ঝান দেখা করতে আসে এবং তাকে ডিনারে যেতে বলে। কিন্তু প্রথমে জিয়ং তার সঙ্গে ডিনারে যেতে রাজি না হলে ঝান তাকে জিজ্ঞেস করে, আমার সঙ্গে গেলে কি সমস্যা? আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? সে দেখে ফেললে বা জানতে পারলে কোনো প্রবলেম হবে? জিয়ং ঝানকে বুঝিয়ে বলে, আসলে ব্যাপারটা তা না, আমার কোথাও যেতে ভালো লাগে না। এ কথা বলাতে ঝান বিষয়টা বুঝতে পারে আর বলে, ঠিক আছে, আপনার আমার সঙ্গে যেতে হবে না। এই বলে সে তাকে একটা ফুল দেয়। তখন নার্স এসে জিয়ংকে জানায়, একটা এমার্জেন্সি পেশেন্ট এসেছে, দ্রুত কেবিনে যেতে হবে। জিয়ং কেবিনে এসে দেখে রোগীটার তেমন কোনো প্রবলেম নেই, তার অপারেশন না করলেও হবে। কিছুদিন বেড রেস্টে থাকলে সে সুস্থ হয়ে যাবে। কিন্তু এই কথা শুনে ছেলেটার মা চিৎকার করে বলে ওঠে, আমার ছেলের মাথায় ব্রেনে রক্তক্ষরণ হচ্ছে, ওর দ্রুত এমার্জেন্সি অপারেশন করাতে হবে। জিয়ং আবারও বুঝিয়ে বলে, দেখুন আমি রিপোর্টগুলো খুব ভালো করে দেখেছি, ওনার অপারেশনের প্রয়োজন নেই। তাছাড়া ডক্টর আপনি না, আমি। বুঝতে পারছি আপনার ছেলের জন্য টেনশন হচ্ছে আপনার, কিন্তু একটু ধৈর্য ধরুন। কিন্তু ছেলেটার মা কোনো কিছুই শুনতে চায় না, বরং জিয়ং এর উপর প্রতিনিয়ত চিৎকার করে তার ছেলেকে দ্রুত অপারেশন করতে বলে। একটা পর্যায়ে দেখা যায় ছেলেটা তার মায়ের চিৎকার চেঁচামেচি শুনে জিয়ংকে হাত ধরে রিকোয়েস্ট করে, প্লিজ ডক্টর, আপনি আমার মার কথা মতো আমার অপারেশন করে দিন। তখন জিয়ং তাকেও বুঝিয়ে বলে, এটার আসলে কোনো প্রয়োজন নেই। তারপর জিয়ং চলে যেতে গেলে ছেলেটার মা জিয়ং এর হাত ধরে টানাটানি করতে থাকে। এমন সময় সেখানে আবারও ঝান এসে মহিলাটির কাছ থেকে জিয়ংকে ছাড়িয়ে নেয়। ঝান শুধু বারবার জিয়ং এর সামনে এসে তাকে ফুল দিতে থাকে। মূলত জিয়ংকে ঝানের ভীষণ ভালো লেগেছে, কিন্তু জিয়ং তাকে একদমই পাত্তা দেয় না। এদিকে জো ইউকে হসপিটালে নিয়ে আসে। তখন ঝান জোকে দেখে আগে গিয়ে জোর সঙ্গে কথা বলে, এমনকি তাকে অপমান করার জন্য বলে, আমি শুনেছি তোমার একটা গ্রাম্য মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল এবং ডিভোর্স হয়েছে, তো আপনার কি ইউ ম্যাডামের জন্য ডিভোর্স হয়েছে নাকি? এই কথা শুনে জো অনেক রেগে যায় আর বলে, মুখ সামলে কথা বলো, ও আমার বোনের মতো। সেই সাথে জো জিজ্ঞেস করে, তুই এখানে কেন এসেছিস? তখন ঝান বলে, আমি ডক্টর জিয়ং এর সঙ্গে দেখা করতে এসেছি। এ কথা শুনতেই জোর মাথা আরো গরম হয়ে যায় আর বলে, তোমাকে আমি লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি, তুমি ডক্টর জিয়ং এর থেকে দূরে থাকো। মূলত জো আর ঝান আগে থেকে দুজন দুজনকে চিনত। সাইড থেকে ইউ এর এইসব কথা শুনে ভীষণ খারাপ লাগে। ডক্টর জিয়ংকে নিয়ে জোর এত বাড়াবাড়ি ইউ এর একদম পছন্দ হয় না, কারণ ইউ জোকে অনেক ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। তখন ঝান আবারও জোকে বলে, কেন তোমার এত হিংসা হয় কেন? তুমি কি তাকে পছন্দ করো? এভাবে তাদের একে অপরের সঙ্গে ঝগড়া শুরু হলে ইউ পাশ থেকে জোকে সরিয়ে নেয়। মূলত ইউরা হসপিটালে এসেছে তার বান্ধবীর জন্য। তো রিপোর্ট নিতে এসে জো বারবার শুধু জিয়ং এর টেবিলের দিকে তাকায়, কিন্তু তখন জিয়ং কেবিনে ছিল না। জো বারবার জিয়ং এর কেবিনের দিকে তাকাচ্ছে এই বিষয়টা ইউ ফলো করে। এমনকি জো তখন ইউকে বলে, তুমি একাই বাড়িতে চলে যাও, আমার ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে, আমি কিছুক্ষণ পরে যাব। এ কথা শুনে ইউ এর মনে আরো বেশি করে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে। কেন জো অকারণে এখানে থেকে যাবে সে চিন্তা করতে থাকে, কিন্তু সে জোর মুখের উপর কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় জিয়ং অপারেশন করে কেবিন থেকে বের হলে ঝান ফুল নিয়ে আবারও বলে, নিশ্চয়ই তুমি অনেকক্ষণ অপারেশন থিয়েটারে থাকার জন্য অনেক টায়ার্ড হয়ে গেছো, এখন চলো আমার সঙ্গে কিছু খেয়ে নিবে। তাছাড়া আমি ফুল নিয়ে এই যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছি তার তো কিছু ভ্যালু আছে বলো। এসব কথা বলার মাঝখানে সেখানে জো চলে আসে এবং ঝানকে বলে, ও তোর সঙ্গে কখনো খাবার খেতে যাবে না, তুই এখান থেকে চলে যা। ঝানও হাল ছাড়ার পাত্র না, সে বলে, তোমাকে কে বললো যে আমার সঙ্গে যাবে না? এই বলে দুজন জিয়ং এর হাত ধরে টানতে শুরু করে। জিয়ং পড়ে যায় বিপাকে, সে এখন কার সঙ্গে যাবে, তাই সে দুজনকেই না করে দেয়। তাছাড়া তখন একটা এমার্জেন্সি পেশেন্টের কল আসলে জিয়ং সেখান থেকে চলে যায়। তবে জিয়ং যাওয়ার আগে ঝানকে বলে যায়,
পরে কথা হবে। এদিকে ওই মহিলা আবারও তার ছেলেকে এনে জিওং এর উপর চেঁচামেচি করে বলে, তুমি একটা হিংসুটে ডক্টর, আমার ছেলেকে ইচ্ছে করে মেরে ফেলার জন্যই তুমি এমন করছো। ঝামেলা খুব বাড়াবাড়ি পর্যায়ে গেলে তাদের এমন সিচুয়েশনে পাশ থেকে কেউ একজন ফোনে ভিডিও করতে থাকে। তখন ছেলেটার মা জিওংকে থ্রেট দিয়ে বলে, আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে দেখে নেব। তখন সেখানে আবারও জো এসে সিচুয়েশনটাকে সামলে নেয়। এদিকে যে মহিলাটি লুকিয়ে লুকিয়ে জিওং আর ওই ছেলের মায়ের ঝগড়ার ভিডিও করছিল, সে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি আপলোড করে দেয় আর জিওংকে অপবাদ দেয়। কিছুক্ষণ পর অপারেশন শেষ হলে যখন মহিলাটি জানতে পারে তার ছেলের অপারেশন সাকসেসফুল হয়েছে, তার ছেলে এখন সুস্থ আসছে, এটা শুনে সে বিড়বিড় করে বলতে থাকে, ও বেঁচে গেল কিভাবে, আমি তো ওকে মেরে ফেলতে চেয়েছিলাম। মূলত ইনি হলেন ছেলেটার সৎমা। সে সবসময় চায় তার ছেলে মারা যাক, যার কারণে সে সবসময় বিভিন্ন প্ল্যান করে। তখন অপারেশন থিয়েটার থেকে জিওং বেরিয়ে আসলে মহিলাটা জিওংকে দেখে বলে, তুমি আমার অনেক অনেক টাকা লুট করার প্ল্যান করেছো অপারেশন করে, এত খরচ এখন কে বহন করবে? এই সম্পূর্ণ খরচ তুমি দেবে। তুমি যদি আগে আমার ছেলের অপারেশন করতে তাহলে এমন হতো না। এদিকে জিওংকে দেখা যায় সে টানা 7 ঘন্টা ওটিতে থাকার কারণে অনেক টায়ার্ড হয়ে পড়েছে। জিওং এর এই অবস্থা দেখে জো তাকে ওই মহিলার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। তো যাই হোক, জো জিওংকে নিয়ে বাসায় ফেরার জন্য গাড়িতে বসলে জিওংকে দুবার বাঁচানোর জন্য জিওং জোকে ধন্যবাদ জানায়। তখন জো জিওংকে বলে, আমাকে ধন্যবাদ দিতে চাইলে তুমি অন্যভাবে দিতে পারো। আমি খুব খুশি হব যদি তুমি ঝানের সঙ্গে ডিনারে না গিয়ে এখন আমার সাথে ডিনার করতে চাও। কিছুক্ষণ পর জিওং বাসায় আসলে তিয়ান তাকে কল করে জানায়, তুমি কোথায় ছিলে, আমার ফোন রিসিভ করছিলে না কেন? তখন জিওং বলে, আমি হসপিটালে ছিলাম, কি হয়েছে? তিয়ান বলে, তুমি নিশ্চয়ই অনেকক্ষণ অনলাইনে আসো না, একটু ইন্টারনেট চালু করে দেখো তোমাকে নিয়ে কি সব ছড়ানো হচ্ছে। তোমার সঙ্গে পেশেন্টের ঝামেলা কেউ ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে। জিওং দ্রুত ইন্টারনেট অন করে দেখতে পায় বিভিন্ন নিউজ চ্যানেল মিডিয়ায় তাকে নিয়ে নিউজ করা হচ্ছে, এমনকি তাকে হসপিটাল থেকে বাদ দেওয়ার কথাও বলেছে, কারণ যে ছেলেটা সে অপারেশন করেছে এখন নাকি সে অনেক অসুস্থ। এই নিউজ শুনে জিওং দ্রুত হসপিটালে আসে ওই ছেলেটাকে দেখার জন্য। তখন দেখা যায় ছেলেটার মা পুরো মিডিয়ার লোককে ক্যামেরা নিয়ে হাজির হয় জিওংকে অপমান করার জন্য। সাংবাদিকরা জিওংকে বিভিন্ন প্রশ্ন করে। প্রথমে, আপনি কেন অপারেশন করতে চাননি, কেন পেশেন্টের মার সঙ্গে এমন খারাপ বিহেভ করেছেন? এমনকি সাংবাদিক এটাও প্রশ্ন করে, আপনি এত কম বয়সে এত বড় একজন ডাক্তার কিভাবে হলেন, এত বড় ডাক্তার হয়ে বেসরকারি হসপিটালে কেন আছেন, ইত্যাদি। কিন্তু জিওং কোনো কিছুর উত্তর দেওয়ার আগেই জো সেখানে এসে সিচুয়েশন সামলে নেয় এবং এখান থেকে সকল মিডিয়ার লোকজনকে চলে যেতে বলে। জোর কথা শুনে মিডিয়ার লোকজন এখান থেকে চলে গেলে ওই মহিলা একদম বিপদে পড়ে যায়, কারণ তার কাছে একমাত্র শক্তি ছিল মিডিয়া। এখন তার কি হবে? তাই সে কান্না করে জোর কাছে বিচার দিতে থাকে। ঠিক তখন সেখানে ঝান এসে সবাইকে চমকে দিয়ে বলে, আপনার বিরুদ্ধে সমস্ত প্রমাণ এখন আমার কাছে। আপনি তো ছেলেটার সৎমা, আপনি তাকে কয়েকবার মারার চেষ্টা করেছেন, এই সবকিছুর প্রমাণ আমার কাছে আছে। আপনি যদি আর একটা উল্টাপাল্টা কাজ করেন তাহলে আমরা এই প্রমাণগুলো মিডিয়ার কাছে দিয়ে দিব। একথা শুনে মহিলাটি আরো বেশি ভয় পায়, এমনকি পুলিশ এসে তাকে এখান থেকে নিয়ে যায়। ঝান জিওংকে এভাবে বাঁচানোর জন্য জিওং তাকে ধন্যবাদ জানায়। ঝান এটাও বলে, তোমার কোনো টেনশন করতে হবে না, আমি সবসময় পাশে আছি। এই বলে ঝান জোর করে জোর সামনে থেকে জিওং এর হাত ধরে নিয়ে যায়। এটা দেখে জোর অনেক খারাপ লাগে, কারণ জো জিওংকে পছন্দ করত। কিছুক্ষণ পর দেখা যায় ঝান জিওংকে নিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা অ্যাপার্টমেন্টে পৌঁছে দেয়। জিওং ভেতরে গেলে তখন জো অ্যাপার্টমেন্টে আসলে তার সঙ্গে ঝানের দেখা হয়। তখন জো জিজ্ঞেস করে, তুমি ইচ্ছে করে আমার সঙ্গে এমন করেছো, আমি তোমাকে আবারও বলে দিচ্ছি তুমি জিওং এর থেকে দূরে থাকবে। ঝান তাকে প্রতি উত্তরে বলে, তোমার যা করার তুমি করতে পারো, তোমার যদি মনে হয় আমি ইচ্ছে করে এগুলো করছি, হ্যাঁ করছি, তুমি কি করবে তাতে? তারা দুজন তখন আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর জো উপরে এসে দেখতে পায় জিওং এর দরজা খোলা, তাই সে ভেতরে এসে দেখে জিওং অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। জিওংকে এভাবে দেখে জো অস্থির হয়ে ওঠে আর দ্রুত গিয়ে তাকে তার গায়ে জ্বর এসেছে কিনা দেখতে থাকে। তখন জিওংকে জিজ্ঞেস করে জানতে পারে জিওং বাইরের খাবার খেয়ে তার অনেক পেটে ব্যথা করছে। এটা জানতে পেরে জো দ্রুত তার রুম থেকে কিছু মেডিসিন এনে জিওংকে দেয়। জোর এমন ভালো মানুষ দেখে জিওং টেনশনে পড়ে যায়, এমন একটা মানুষ আমার সঙ্গে এত ভালো আচরণ করে, তাহলে সে কিভাবে আমাকে না দেখেই ডিভোর্স দিল? জো বলে, আর কখনো তুমি বাইরের খাবার খেও না, আমারও বাইরের খাবার খেলে প্রবলেম হয়, তাই আমি সবসময় মেডিসিন সাথে রাখি। তখন আবারও ডেলিভারি ম্যান জিওং এর দরজায় এসে নক করে আর দরজা খুলতে জো দেখতে পায় জিওং বাইরে থেকে খাবার অর্ডার করিয়েছে। খাবারটা জো রিসিভ করলেও জিওংকে আর খেতে দেয় না, কারণ জিওং সিক, বরং সে নিজে গিয়ে অন্য একটা খাবার আনতে যায়। আর এভাবেই জো জিওং এর খুব কেয়ার করতে থাকে। তবে জিওং তার এমন আচরণে খুবই বিরক্ত হতে থাকে। সে বলে, মাত্র 2-3 দিনের পরিচয়, তুমি আমার উপর এতটা জোর করতে পারো না। তো যাই হোক, জো তার রুমে ফিরে দেখে সে তার এক বন্ধুকে ডক্টর জিওং সম্পর্কে বিভিন্ন তথ্য জানার জন্য গোয়েন্দা হিসেবে কাজ করতে বলেছে। তো তার বন্ধু ডক্টর জিওং এর বিভিন্ন ইনফরমেশন নিয়ে আসছে। সে জানায় ডক্টর জিওং ছোটবেলায় গ্রামের স্কুলে পড়াশোনা করেছে
তবে সে ছোটবেলা থেকেই খুবই মেধাবী। মাত্র 22 বছর বয়সে সে পিএইচডি ডিগ্রি অর্জন করতে বিদেশে গিয়ে 2 বছর পড়াশোনা করে দেশে এসেছে। সেই সাথে এটাও জানায় সে বিয়ে করেছে, তার ডিভোর্স হয়েছে। কথাগুলো শুনে জোর বেশ অবাক লাগে, কারণ কোথাও না কোথাও ডক্টরের সঙ্গে তার গল্পের কিছুটা মিল খুঁজে পাচ্ছে। জো ডক্টর জিওংকে নিয়ে আরো বেশি ইন্টারেস্টেড হয়ে পড়ে এবং জিজ্ঞেস করে ওনার সঙ্গে কার বিয়ে হয়েছিল। জোর বন্ধু জানায়, আমি সিভিল অ্যাফেয়ার্স ব্যুরোতে অনেক খোঁজাখুঁজি করেও কার সঙ্গে তার বিয়ে হয়েছিল জানতে পারিনি। তবে জো বলে, যে করেই হোক ওই লোকটাকে খুঁজে বের করো। পরদিন সকালে জো আবারও জিওংয়ের জন্য রাস্তা নিয়ে তার রুমে আসে। তবে জো এত সকাল সকাল দেখে জিওং খুবই বিরক্ত হয়। জো তাকে গরম গরম নাস্তাটা খেতে বলে। জিওং তখন হিট মেরে বলে, তুমি আমার জন্য এত কিছু করছো, এটা যদি ইউ জানতে পারে তাহলে তোমাকে কি বলবে? জো বলে, এটা তোমার ভাবতে হবে না, কারণ ইউ আমার বোনের মতো। ও আমার বন্ধুর একমাত্র বোন, তাই আমি ওর খেয়াল রাখি। এই ঘটনাগুলো তো তোমাকে আগেও বলেছি। তখন জিওং বলে, তুমি তাকে বোনের মতো দেখলেও সে কি তোমাকে ভাইয়ের মতো দেখে? এই বলে সে জোকে এখান থেকে চলে যেতে বলে, আর সে বলে সে এখন হসপিটালের জন্য রেডি হবে। জো বলে, তুমি কি সবাইকে তোমার এক্স হাজবেন্ডের মতো মনে করো? এটা শুনে জিওং অবাক হয়ে যায়, কারণ জো জানলো কিভাবে? তাহলে কি জো জেনে গেছে সেই তার এক্স হাজবেন্ড, এবং জো জেনে বুঝে কি তার সঙ্গে এমন কিছু করছে? তবে সে সিচুয়েশন খুব স্মার্টলি হ্যান্ডেল করে বলে, তুমি আমার হাজবেন্ড সম্পর্কে কিভাবে জানলে? আর তুমি ঠিকই ধরেছ, ওর মতো বদমাইশকে দেখার পর থেকে আমি কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারি না। সে সাথে বলে, আমার বিয়েটা হয়েছিল আমার কাছে দুঃস্বপ্নের মতো। 2 বছর আগে বিয়ে হয়েছিল, 2 বছর ধরে কখনো আমার হাজবেন্ড আমার দিকে একবারও ফিরেও তাকায়নি, অথচ সে তার পরিচালকদের দিয়ে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, বিনা কারণে ডিভোর্স দিয়েছে। ওর মতো বেইমানের কথা আমি আর মনেও করতে চাই না। তাছাড়া আমার তোমার প্রতিও কোনো ইন্টারেস্ট নেই, কারণ আমি জানি তোমার আর ইউর ভেতর সম্পর্ক আছে। এই কথা শোনার পর জো আর কিছুই বলে না, সেখান থেকে চলে যায়। তো যাই হোক, হসপিটালে যে ছেলেটার অপারেশন নিয়ে জিওংয়ের ঝামেলা হয়েছে, সে ছেলেটাকে তার বাবা দেখতে আসে এবং তার মাকে নিয়ে ছেলেকে অনেক বেশি কথা শোনালে ছেলেটাও চিৎকার করতে থাকে। ছেলের মুখের অনেক কথা শুনে বাবা রেগে গিয়ে ছেলেকে মারতে গেলে তখন জিওং এসে তাকে থামিয়ে দেয়। ডক্টর জিওং এর সাথে কথা বলে নার্সরা সব বাইরে বেরিয়ে বলে, মানলাম ছেলেটার অবস্থা খুবই খারাপ, কিন্তু তাই বলে তুমি ওর এতগুলো খরচের টাকা দিয়ে দিলে? তখন ডক্টর বলে, আমি খোঁজ নিয়ে দেখেছি ছেলেটা খুবই মেধাবী এবং ভবিষ্যতে অনেক বড় হতে পারবে, তাই আমার তরফ থেকে এতটুকু হেল্প করলাম। ঠিক তখন সেখানে ইউ এসে বলে, তুমি নিজেকে খুব জনপ্রিয় করার জন্য, সবার কাছে সেলিব্রিটি হওয়ার জন্য এসব কিছু করছো। তার এমন বিরূপ কথা শুনে নার্সরা সবাই সেখান থেকে চলে যায়। তখন জিওং বলে, তাতে তোমার সমস্যা কি? ইউ বলে, তেমন কিছু না, আমি শুধু চাই তুমি জোর থেকে সবসময় দূরে থাকো। তখন জিওং বলে, আমি জোর পিছনে কখনোই ঘুরি না, জোই আমার পিছনে ঘোরে। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তাকে আটকাও। এ কথা শুনে ইউর একটু বেশি খারাপ লাগে, তাই সে বলে, জো আমার ছিল, আমার থাকবে, তুমি মাঝখান থেকে এসে ওর সঙ্গে খুব ভাব নিচ্ছ। কিছুক্ষণ পর দেখা যায় জো কেবিনে আসলে ওয়ান জিওংকে কল করে জানায়, আমি অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, তোমার বদনাম করার জন্য কারা উঠে পড়ে লেগেছে, কিন্তু কাউকেই তেমন খুঁজে পাইনি। আমার মনে হয় এর পেছনে জো থাকতে পারে, তবে তুমি টেনশন করো না, খোঁজ লাগাচ্ছি। এরপর জিওং বাইরে আসলে একটা গাড়ি এসে তার গায়ে ময়লা পানি ছিটিয়ে দেয়। তখন গাড়িটা সামনে গেলে দেখে এটা আর কেউ না, বরং ইউ। ইউ তখন জিওংকে বলে, সরি, আমার ড্রাইভার ভুল করে ফেলেছে, তবে টেনশন করো না, আমি ওর স্যালারি থেকে অন্যায়ের জন্য বেতন কেটে রাখবো। তখন জিওং উত্তর দেয়, এর থেকে বেশি কিছু তোমার থেকে আশাও করিনি, তোমরা তো শুধু সাধারণ মানুষকে কষ্ট দিতে পারো, আর তো ভালো কিছু করতে দেখিনি। এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় জো অফিসে এসে খুবই রাগ করছে, কারণ তার কোম্পানির বেশ অনেক টাকা লস হয়েছে, কেউ একজন জালিয়াতি করে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে। তখন এই বিষয়টা নিয়ে আলোচনা করলে জোর অ্যাসিস্ট্যান্ট বলে, এই সবকিছু স্যারের গাফিলতির জন্যই হয়েছে, সে খামখেয়ালি করে প্রেমের ফাঁদে পা দিয়ে নিজের কোম্পানি টাকা নিলামে তুলেছে। সামান্য একটা নেকলেসকেও $60 মিলিয়ন দিয়ে কেনে, টাকা তো সব কোম্পানি থেকেই গেছে। শুধু তাই নয়, তাকে আমি দেখেছি ডক্টর জিওং এর সঙ্গেও বেশ ঘনিষ্ঠ মুহূর্ত, তার জন্য মিডিয়ার সামনে এসেও ঝগড়া করেছে। একসঙ্গে দুটো গার্লফ্রেন্ড সামলানো চক্করে কোম্পানি দিন দিন এত লস করছে। এরপর জোর অ্যাসিস্ট্যান্ট ভেতরে এসে জোকে বলে, আপনাদের ফ্যামিলির নামে কর ফাঁকি দেওয়ার রিপোর্ট এসেছে। এই সবকিছু নিয়ে জো খুবই টেনশনে পড়ে যায়। অন্যদিকে জিওং এর সঙ্গে ঝান দেখা করে বলে, আপনার অফিস 6টায় ছুটি, তাহলে আজকে আমার সঙ্গে ডিনারে বের হওয়া যাবে? তখন জিওং ঝানের সঙ্গে যেতে না করে দিলে ঝান জিওংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কিছু ওকে পছন্দ করো যার কারণে আমাকে ইগনোর করো? তবে প্রবলেম নেই, তুমি শুধু আমাকে ফ্রেন্ড হিসেবে রাখতে পারো। তাদের এসব কথাবার্তা চলাকালীন সেখানে জো তার গাড়ি নিয়ে এসে হাজির হয়, আর তাদের দুজনকে আবারও একসঙ্গে কথা বলতে দেখে সেখান থেকে চলে যায়। তবে জো এভাবে জিওংদের দেখে ফেলে জিওং নিজের ভেতর খুব গিলটি ফিল করে। কেন তার এমন অস্বস্তি ফিল হয় সে নিজেও জানে না। এদিকে গাড়ির ভেতর জোর সঙ্গে তার বন্ধু থাকায় সে জিওংকে এভাবে দেখে জোকে
জিয়ংকে নিয়ে খুব উল্টাপাল্টা কথা বললে জো খুব রেগে যায় আর তার বন্ধুকে গাড়ি থেকে মাঝ রাস্তায় নামিয়ে দেয়। এ থেকে জোয়ের বন্ধুও জোর উপর অনেক রেগে যায়। তো যাই হোক, জিয়ং সন্ধ্যায় ঝানের সঙ্গে ডিনার করার পর ঝান তাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায়। তখন সেখানে জো আসলে জোর সঙ্গে ঝানের আবারও ঝামেলা হয়। তারা দুজন একে অপরের সাথে তর্ক করতে থাকে। তারপর ঝান এখান থেকে চলে যাওয়ার পর জো সোজা জিয়ং এর রুমে এসে নক করে। জিয়ং দরজা খুলতেই জো ভেতরে আসে। জিয়ং জিজ্ঞেস করে, তুমি এত রাতে আমার রুমে এসেছো কেন? আমি এখন ঘুমাবো। কিন্তু জো তার কোনো কথার উত্তর দেয় না। জিয়ং জোকে ঘর থেকে বের হয়ে যেতে বলে। জো বলে, আমি কারো হুকুম মানি না। এই বলে সে জিয়ংকে জড়িয়ে ধরে। জিয়ং জোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলে, আমি তোমাকে কখনো পছন্দ করি না, আমার রুম থেকে বের হও। তখন জো বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার সঙ্গে সবসময় এমন দুর্ব্যবহার করো কেন? আজ তোমাকে সেটা বলতেই হবে। জিয়ং বলে, আমি তোমাকে এত প্রশ্নের উত্তর দিতে বাধ্য না, শুধু এতটুকু জানি তোমাকে আমার ভালো লাগে না, তুমি কখনোই আমার সামনে আসবে না। কথা শোনার পর জোর অনেক খারাপ লাগে। সে জিয়ংকে কথা দেয়, ঠিক আছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত আর কখনোই তোমার সামনে আসবো না। এরপর দুজনেই খুব ইমোশনাল হয়ে যায়। জো এত অপমানিত হয় যে কান্না করে দেয়। এদিকে জিয়ং জোকে চরমভাবে অপমান করে নিজেই কান্না করতে থাকে। তো যাই হোক, পরদিন জোর সঙ্গে তার বন্ধুর আবারও দেখা হয়। তখন জো মন খারাপ করে প্রচুর পরিমাণ মদ খাচ্ছিল। তখন তার বন্ধু বলে, কি হয়েছে? সামান্য একটা মেয়ের জন্য কেন এমন করছো? জো বলে, তোমাকে বলেছিলাম ওর হাজবেন্ড সম্পর্কে খোঁজ নিতে। জোর বন্ধু আবারও রাগ করে বলে, তুমি ওদের বিষয়ে খোঁজ খবর নিয়ে কি করবে? কিছুক্ষণ পর জিয়ং তার অ্যাপার্টমেন্টের সামনে লিফটের কাছে এসে জোর জন্য অপেক্ষা করে, যেমনটা একদিন জো তার জন্য করছিল। তো দেখা যায় জো তার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে জিয়ং এর সঙ্গে কোনো কথা না বলে তাকে ইগনোর করতে থাকে। এরপর জিয়ং হসপিটালে আসলে কোনো কাজেই মন বসে না, বারবার জোর কথা মনে পড়ে। সন্ধ্যায় জিয়ং তার বান্ধবীকে সাথে নিয়ে শপিং করতে যায়। ইউ জিয়ংকে দেখা মাত্রই বলে, মনে হয় তুমি তোমার বয়ফ্রেন্ডের জন্য ড্রেস কিনতে এসেছো। কথা শুনে জিয়ং অনেক রেগে গিয়ে বলে, তাতে মনে হয় তোমার কোনো প্রবলেম নেই। অর্থাৎ ইউকে জোর সামনে আচ্ছা মতো অপমান করে জিয়ং সেখান থেকে চলে যায়। জিয়ং চলে যাওয়ার পর জো ইউকে বলে, আমি কখনো ভাবিনি তুমি এমন, কেন তুমি ওর সঙ্গে বারবার অহেতুক কথা লাগাতে চাও? এদিকে জো বাসায় ফিরলে তার দাদা আবারও তাকে বকাবকি করে বলে, তুমি কি ইউকে বিয়ে করবে? তোমাকে নিয়ে সবসময় এমন কথাবার্তা এখন বেশি শোনা যাচ্ছে। জো তার দাদাকে বুঝিয়ে বলে, এমন কিছুই না। জোর দাদা বলে, তাহলে তোমাকে নিয়ে সমস্ত কিছু শোনা যাচ্ছে কেন? তুমি আমাদের পরিবারের মান সম্মানটা পুরো নষ্ট করে দিচ্ছ। আমি চাই তোমার ডিভোর্স দেওয়া বউকেই তুমি আবার সম্মান দিয়ে এই বাড়িতে নিয়ে আসো। জো তার দাদার কথায় রাজি হয় না। তখন জোর দাদা রেগে বলে, তুমি যদি আমার কোনো কথাই না শোনো তাহলে আর কখনো আমার সামনে এসো না। কথা শুনে জো তার দাদাকে সাবধানে থাকতে বলে সেখান থেকে চলে যায়। মূলত জো তার দাদার আচরণে কষ্ট পেয়েছে। কিছুক্ষণ পর জিয়ং এর কাছে খবর আসে জোর দাদা খুবই অসুস্থ। কথা শুনে জিয়ং অনেক টেনশনে পড়ে যায় আর দ্রুত সেখানে চলে যায়। এসে দাদার সেবা যত্ন করতে থাকে। এদিকে জোর কাছেও খবর আসে তার দাদা খুবই অসুস্থ। তখন জো মনে করে দাদা তার ডিভোর্সের স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য সমস্ত কিছু করছে। তবে যত যাই হোক, জো তো সেটা করতে পারবে না, আবার দাদার উপর অভিমান করে থাকতে পারবে না। তাই জো সেখানে চলে আসে। জোর আসার শব্দ পেয়ে জিয়ং অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে চাচ্ছিল না তার মুখোমুখি হতে। জো তার দাদার সামনে আসলে দাদা তাকে তার সঙ্গে খাবার খেতে বলে। এমনকি সে জিয়ংকেও বারবার সামনে যাকে, কিন্তু জিয়ং আসে না। একটা পর্যায়ে জিয়ং সামনে আসলে জো তাকে দেখে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে ভাবতেও পারেনি ডক্টর জিয়ংই তার ডিভোর্স দেওয়া স্ত্রী। তখন জোর সমস্ত পুরনো কথাগুলো মনে পড়ে, জিয়ং এর সাথে প্রথম দেখা থেকে শুরু করে এই পর্যন্ত সবকিছু। আর সে এখন ক্লিয়ারলি বুঝতে পারে জিয়ং কেন সবসময় তার সঙ্গে মিসবিহেভ করেছে। এখন আর তার মনে কোনো প্রশ্ন নেই, কারণ সে সব প্রশ্নের উত্তর পেয়েছে। তখন জো জিয়ং এর সাথে কথা বলতে গেলে জিয়ং তাকে মনে করিয়ে দেয়, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি আপনার ডিভোর্স দেওয়া স্ত্রী। তবে জো কিছু একটা ভেবে মনে মনে অনেক খুশি হয়। মনে করেছিল এখন যদি সে রাজি হয়ে যায়, তার দাদার কথা মেনে নেয়, তাহলে নিশ্চয়ই আবার জিয়ং তাদের পরিবারে ফেরত আসবে। তখন জো তার দাদার সামনে আফসোস করতে থাকে যে সে তার স্ত্রীকে না দেখেই ডিভোর্স দিয়ে কত বড় ভুল করেছে। পরদিন অফিসে এসে জো তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে এই কথাগুলো আলোচনা করলে তখন সেখানে ইউ এসে আড়াল থেকে সব শুনে নেয়। ইউকে আড়ালে দাঁড়িয়ে থাকতে দেখে জো তাকে ডাকলে ইউ ভেতরে এসে ন্যাকা কান্না করে বলে, আমাদেরকে প্লিজ হেল্প করো, অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আসলে ট্যাক্স ফাঁকি দিয়েছিলাম, যার কারণে তোমার নামে রিপোর্ট এসেছে। এখন বাড়ি ভাড়ার ট্যাক্স অনেক এসেছে, তুমি আমাদেরকে একটু সাহায্য করো যাতে আমাদের জামিনটা কিছুটা কম আসে। এসব শুনে জো ইউর উপর অনেক রেগে যায় আর তাকে বকাবকি করে বলে, তুমি এখন বড় হয়েছো, এমন খামখেয়ালি করলে কিভাবে চলবে? এই সব কিছু বলে
জো নিজে না গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠায় যেন সব সমস্যার সমাধান করতে পারে। পরের স্থানে দেখা যায় পরদিন সকালে জিওং নাস্তা করার সময় তার সামনে জো চলে আসে। জোকে দেখে জিওং এখান থেকে উঠে যেতে গেলে জো জিওং এর হাত ধরে সরি বলে তার এতদিনের সমস্ত ব্যবহারের জন্য, কিন্তু জিওং তাকে একদমই মানে না। জো স্বীকার করে, আমার ভুল হয়েছে, 2 বছর আগে আমি যে কাজটা করেছি তার জন্য মাফ করে দাও, আমার উচিত হয়নি তোমাকে না দেখে এভাবে ডিভোর্স দেওয়া। এরপর জো এখান থেকে চলে গেলে ইউ এসে কান্না করে জিওং এর পায়ে ধরে বলে তুমি জোর জীবন থেকে দূরে চলে যাও। তখন জিওং বলে কি মুশকিল, একজন এসে পায়ে ধরে ক্ষমা চায়, তার জীবনে ফিরত যেতে বলে, আর আরেকজন এসে তার থেকে দূরে চলে যেতে বলে। এরপরেও সেখান থেকে বেরোনোর সময় ফোন করে কাউকে কিছু একটা বলে দেয়। এদিকে জো আবারও জিওং এর সঙ্গে দেখা করার জন্য তার অ্যাপার্টমেন্টে এসে নক করলে দেখতে পায় হসপিটালে সে ছেলেটা দরজা খুলেছে এবং জো জিওং এর কথা জিজ্ঞেস করলে ছেলেটা বলে আপু কোথায় গেছে আমি জানি না, তবে আপু এখান থেকে চলে গেছে আর আমাকে এটা দিয়ে গেছে, সে আমার পড়াশোনার দায়িত্ব নিয়েছে। মূলত জিওং জোর থেকে দূরে থাকার জন্যই এই অ্যাপার্টমেন্টটা ছেড়ে দিয়েছে। এখন জিওং কোথায় আছে কেউ জানে না। অন্যদিকে দেখা যায় জিওং তার বান্ধবী তিয়ানের সঙ্গে একটা রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে আর তাদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো শুনছে। তখন যে ছেলেটা একদিন 4টি শোতে মদ খেয়ে জিওং এর সাথে খারাপ ব্যবহার করেছিল সে রেস্টুরেন্টে জিওংদের উপর ফলো করছিল। জিওং ওয়াশরুমে গেলে এই ফাঁকে ওই লোকেরা জিওংদের কাপে মেডিসিন মিশিয়ে দেয়, কিন্তু তাদের প্ল্যানটা ফিল আপ হয়ে যায় আর জিওংরা বাইরে বের হলেই একটা গাড়ি এসে জিওংকে মুখে রুমাল দিয়ে কিডন্যাপ করে নিয়ে যায়। তো যাই হোক, জোর অ্যাসিস্ট্যান্ট এর কাছে খবর আসে জিওংকে কারা যেন কিডন্যাপ করেছে। এটা শুনে জো দ্রুত বেরিয়ে পড়ে জিওংকে খোঁজার জন্য। এদিকে জিওং ওই লোকগুলোকে বলে তোমরা কেন আমাকে কিডন্যাপ করেছো? তখন জিওং আরো বলে তোমরা কত টাকা চাও, আমি তোমাদেরকে তত টাকাই দিব, দয়া করে আমাকে ছেড়ে দাও। কিডন্যাপাররা জানায় তাকে কিডন্যাপ করার জন্য 30 লাখ টাকা দেয়া হবে। মূলত জিওংকে কিডন্যাপ করিয়েছে ইউ। অন্যদিকে জো এসে যে ছেলেটা কাপে ওষুধ মিশিয়েছে তাকে ধরে আর তার থেকে জানতে পারে সে কিছুই করেনি, শুধুমাত্র মেডিসিন দিয়েছে, কিন্তু এই কিডন্যাপিং এর সঙ্গে তার কোনো হাত নেই। ঠিক তখন জোর কাছে কিডন্যাপারদের কল আসে আর বলে তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে আমাদের দেওয়ার ঠিকানায় চলে আসো। তো যে ফোন পেয়ে দ্রুত কিডন্যাপারদের ঠিকানা মতো চলে আসে জিওংকে বাঁচানোর জন্য। জোর সাথে ঝানু এসেছে, তবে কিডন্যাপাররাও কম না, তারা জোদের থেকে 60 লাখ টাকা দাবি করে, বলে আমরা যার কথায় জিওংকে কিডন্যাপ করেছি সে আমাদের 30 লাখ টাকা দেবে, তোমরা যদি এখন আমাদের 60 লাখ টাকা দাও তাহলে তাকে ছেড়ে দেব। জো এই টাকা দিতে রাজি হয়ে যায় আর বলে ওর কোনো ক্ষতি করো না, টাকা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু কিডন্যাপাররা জোর কথায় বিশ্বাস করে না, বলে তাদেরকে নগদে দিতে হবে। তাই কোনো উপায় না পেয়ে ঝান পকেট থেকে তার গাড়ি চাবিটা বের করে দিয়ে বলে তোমরা 60 লাখ টাকার থেকেও বেশি পাবে এই গাড়িটাতে, আর এই গাড়িটা আমি তোমাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, তোমরা জিওংকে ছেড়ে দাও। কিডন্যাপাররা জিওংকে রেখে এখান থেকে পালিয়ে যাওয়ার সময় জো তাদের ধরে ফেলে। এরপর জো আর ঝান দুজনে গুন্ডাগুলোকে আচ্ছা মতো মারে, তবে জিওং কিডন্যাপারকে এখান থেকে যেতে দেয় না, বরং তার গলায় ছুরি ধরে বলে তোকে এই কাজ করতে কে বলেছে, তার কাছে ফোন দে। এক পর্যায়ে বাধ্য হয়ে কিডন্যাপার তাকে যে সুপারি দিয়েছে তাকে কল করলে জানা যায় সেটা হলো ইউ। এটা জানার পর জো পুরোপুরি হতবাক হয়ে যায়। ইউ এমন করতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। তখন জিওং জোকে বলে এইমাত্র যে কথা বললো তাকে আমাদের থেকে নিশ্চয়ই তুমি বেশি ভালো করে চেনো, ওই আমাকে তোমার কাছাকাছি দেখে আমার সঙ্গে এতদিন এই সব কিছু করেছে, আমাকে কিডন্যাপ করে মেরে ফেলতে চেয়েছে। এরপর জিওং ঝানের সঙ্গে চলে যায়। জো তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও জিওং কোনো কথাই শোনে না। অন্যদিকে গাড়িতে এসে জিওং যখন তার ড্রেসে রক্ত লাগা দেখে তখন তার মনে পড়ে এই রক্তটা জোর হাত কাটে তার ড্রেস থেকে রক্তটা ছিটে এসে পড়েছে। তখন ঝান জিওংকে বলে ইউ যে তোমাকে কিডন্যাপ করেছে এ ব্যাপারে জো নিশ্চয়ই কোনো কিছু জানতো না, কারণ ও তোমাকে অনেক ভালোবাসে, ও তোমার কোনো ক্ষতি হতে দিতে চায় না। অন্যদিকে ইউ জোকে কি বলবে তাই ভাবতে থাকে। তখন জো ইউ এর কাছে এসে বলে আমি কখনো তোমার ক্ষতি চাইনি এবং তোমার ভাই মারা যাওয়ার পর থেকে সব সময় তোমার পাশে থাকার চেষ্টা করেছি, আর সে তুমি এমন অমানুষের মতো কাজ করলে, আমার এত বড় ক্ষতি করলে। তখন বিষয়টা ইউ এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। মূলত ইউ জানতো না তার কণ্ঠ জোর শুনেছে। তো এই বিষয়টা যখন ইউ জানতে পারে তখন জোর হাত ধরে ক্ষমা চায়, সেই সাথে স্বীকার করে যে সে কাজটা করেছে কারণ সে জোকে ভালোবাসে। এ বলে সে অনেক ইমোশনাল হয়ে কাঁদতে থাকে। তখন জো রাগ করে বলে আমি এর আগেও তোমাকে বহুবার বলেছি আমি তোমাকে শুধুমাত্র বোনের মতো ভালোবাসি। এগুলো বলে জো সেখান থেকে চলে যায়। পরদিন জো পুরো রাত জিওং এর দরজার কাছে বসে তার জন্য ওয়েট করে। জিওং এসে দেখতে পায় তার দরজার সামনে অনেকগুলো সিগারেট পড়ে আছে। তখন সে জিজ্ঞেস করে এগুলো তুমি কেন করছো? জো বলে তোমার জন্য পুরো রাত অপেক্ষা করেছি, আমি এখনো পর্যন্ত কিছু খাইনি কারণ তুমি কিছু খাওনি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এটা খেয়ে নিও, নয়তো না খেলে তোমার পেটে সমস্যা হবে। কিন্তু এই সব কিছুতে জিওং কোনো রকম পাত্তা না দিয়ে চলে যায়। এরপর জিওং অফিসে আসলে তার জন্য একটা ফুলের বুকে পাঠানো হয়। এটা দেখে সে মনে করে হয়তো ঝান পাঠিয়েছে,
কিন্তু পরবর্তীতে দেখে ঝান্না বরং জো দিয়েছে। জো এখন এর আগের মতো সবকিছু জিয়ংকে ফলো করতে থাকে এবং তার জন্য ওয়েট করতে থাকে। এরপর জিয়ং তার জন্য অপেক্ষা করতে দেখে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তুমি আমার জন্য আর এমন করো না, আমার এসব ভালো লাগে না। তখন জো খুব মন খারাপ করে বলে, আমি মানলাম আমি ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু এটার কি কোনো ক্ষমা নেই? যতদিন না ক্ষমা হয় ততদিন আমি আমার এই ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। যদি কখনো ক্ষমা করতে পারো তাহলে ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো। এরপর তাদের ভেতর হাতাহাতি শুরু হলে তখন সেখানে জিয়ং এর ভাই চলে আসে আর তাকে সেখান থেকে নিয়ে যায়। এমন সময় সেখানে ঝান এসে জোকে আরো বেশি কথা শোনাতে থাকে। অর্থাৎ এখন এই তিনজন জিয়ংকে পাওয়ার জন্য লড়াই করতে থাকে। যেহেতু ওয়ান জিয়ং এর আপন ভাই না, তাই ওয়ানও তাকে ভীষণ ভালোবাসতো, আর এই কথাটা জিয়ং অনেক আগে থেকেই জানতো। তাছাড়া ঝানও তো তার জন্য অনেক কিছু করেছে। সবকিছু মিলিয়ে জিয়ং দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে সে কার সঙ্গে তার বাকি জীবনের পথ চলা শুরু করবে। তাই সে সবাইকে বলে, আমি তোমাদের একটা সুযোগ দিতে চাই, আমি কয়েকদিনের জন্য ব্যবসায়িক ট্যুরের জন্য বাইরে যাচ্ছি। যে আমাকে আগে ফিরে আসার সময় খুঁজে বের করতে পারবে, নির্দিষ্ট সময়ের ভেতর আমি তার সঙ্গে আমার বাকি জীবনটা কাটাবো। এই কথা শুনে জো অনেক খুশি হয়, কারণ সে মনে করে সে সবার আগে জিয়ংকে খুঁজে বের করবে। এর পরের দৃশ্যে দেখা যায় জিয়ং ট্যুরে না গিয়ে বরং তিয়ানের সঙ্গে সম্পূর্ণ সময়টা কাটিয়েছে, যাতে কেউ বুঝতে না পারে সে আসলে কোথায় গিয়েছিল। মাঝরাতে যখন সে বাসায় ফিরে যাচ্ছিল তখন দেখতে পায় তার জন্য রাস্তায় জো দাঁড়িয়ে আছে। শুধু জো নয়, বরং ওয়ান আর ঝানও দাঁড়িয়ে আছে। আর এই দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। আসলে এন্ডিংয়ে আমার মনে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, শেষ পর্যন্ত জিয়ং আসলে কাকে বেছে নেবে? সেই প্রশ্নটা রেখেই এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।